নমস্কার। আজকে আমরা এসেছি শুভেন্দু মাইতির কাছে। শুভেন্দু মাইতিকে আমরা গানের মানুষ হিসাবে জানি। শুভেন্দুবাবু, আপনাকে স্বাগত। আপনাকে তো গানের মানুষ হিসাবে জানি, সামনে সঙ্গীত যন্ত্র নিয়েও আমরা বসেছি। কিন্তু আপনার তো একটা রাজনৈতিক পরিচয় বা আপনার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। গান তো আমরা শুনি। এই বিষয়টা, আপনার জীবনের এই জায়গাটা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। আসলে গানটা আমার একদম শৈশব থেকেই তার সাথে আমার আত্মীয়তা, কিন্তু রাজনীতির পরিবেশ আমার পরিবারেও ছিল। হুম, আমার দাদু মানে মার বাবা, আমার মা নিজে হুম, আহ, কমিউনিস্ট পার্টির খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন। আচ্ছা। ফলে ছোট্ট আর নন্দীগ্রাম আমার বাড়ি। আমরা একদম খুব ছোট্টবেলা থেকে দেখতাম যে বড় বড় মিছিল আসতো বামপন্থীদের। হুম, সে মিছিল কেনেমারি, গড়চক্রবেড়িয়া, সোনাচূড়া, হুম, গাংরা, রাজারামপুর, মোহাম্মদপুর এইসব জায়গা থেকে হাজার হাজার মানুষের মিছিল আসতো। হুম, নন্দীগ্রামের স্কুল মাঠে সে মিটিং হতো। সে মিটিংয়ে বড় মানুষরা যেমন আসতেন, ছোটরাও আসতো বাবা মার হাত ধরে। মানে বাবার কাঁধে চড়ে ও বাচ্চা আসছে মিটিংয়ে, হাতে একটা পাটকাঠি লাগানো লাল রঙের কাগজ, হুম। সেটা নিয়ে আসছে। এই দৃশ্য প্রায় শৈশব থেকে দেখতে দেখতেই কিন্তু আমি বড় হয়েছি। এইটা যে সময়ের কথা বলছেন তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি। হ্যাঁ, অবশ্যই আচ্ছা, কমিশন তো আচ্ছা। ভেঙেছে 64 সালে এসে। 64 তে। আচ্ছা। হুম, তখন অনেক দিন আগের ব্যাপার এটা, হুম, তার আগে। আহ, কিন্তু রাজনীতির সাথে আমার আহ, যোগাযোগটা শুরু হলো আমার ছাত্র জীবনে। হুম। সেটা 63 সালের দিকে, 63-64 সালে। আচ্ছা, তখন আমি কলকাতাতে কলেজে পড়তে আসি। আচ্ছা। তখন বিপিএসএফ ছিল। বিপিএসএফ। হ্যাঁ, বিপিএসএফ এর সঙ্গে কাজ করি এবং আহ, আমি নির্বাচিত কমিটির সদস্য হই বিপিএসএফ। আচ্ছা। তখন মনে হয় নন্দদুলাল ভট্টাচার্য ছিলেন বিপিএসএফ এর হ্যাঁ, হ্যাঁ, নন্দন সেক্রেটারি দায়িত্বে, ছিলেন, নন্দদা। সেক্রেটারি হ্যাঁ, ছিলেন। হ্যাঁ। পড়াশুনো করব, মেধাবী ছাত্র ছিলাম আমি, কিন্তু পড়াশুনো করব, চাকরি করব, আমার এইরকম কোনো সদিচ্ছা ছিল না আমার। ক্লাস 7-এ তখন পড়ি। হুম, আমাদের সুধীরবাবু ছিলেন বাংলার শিক্ষক। তা তিনি এসে ক্লাসে রচনা লিখতে দিলেন যে এইম অফ লাইফ, তোমরা জীবনে কে কি হতে চাও আচ্ছা। এটা লেখো। তা অনেকে অনেকের মতো লিখলো। যে ছেলেটি অঙ্কের 7 পেয়েছিল সে হুম, লিখেছিল বিজ্ঞানী হবে। হুম, আলটিমেটলি সাইকেল মিস্ত্রি হয়েছিল, আমি জানি। হুম, আমি একটা বাক্য লিখেছিলাম যে আমি কিচ্ছু হব না। তখন তখন আমার 13 বছর বয়স। আচ্ছা। খুব ভেবেচিন্তে লিখেছিলাম এমনটা নয় হয়তো, কিন্তু এই যে কিচ্ছু হব না, হুম, আমি ক্লাসে ফার্স্ট হতাম, এর ফলে সুধীরবাবুর কাছে প্রচুর মার খেয়েছি এবং বাড়িতে সব খবরটা যাওয়ার পর বাড়িতেও মার খেয়েছি। হুম, কিন্তু আজকে প্রায় 81 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। এই বয়সে দাঁড়িয়ে অত্যন্ত বলিষ্ঠতার সাথেই বলতে পারি যে আমি সেই কিচ্ছু না হওয়ার যে সাধনা, সে সাধনাতে আমি সিদ্ধি লাভ করেছি। আমি এক ধরনের বাউন্ডুলেপনা, হুম, এই বাউন্ডুলেপনা এইটা আমার ছোট্টবেলা থেকে ছিল। ফলে ঘর পালানো, বারবার ধরে পড়াশুনো থেকে পালানো, হুম। পাঠ্য পরীক্ষাটাও দিইনি। আচ্ছা। এবং দিনে আমাকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হতো হুম, এবং চাকরি করতে হতো। পালিয়ে গেলাম আমি, এবং সেই পালিয়ে গিয়ে উত্তরবঙ্গ পালিয়ে গেলাম। আচ্ছা। এইভাবেই আস্তে আস্তে গান এবং রাজনীতি দুটো আমার প্রত্যঙ্গের মতো হয়ে গেল জীবনের। গান এবং রাজনীতি। এবং আমি উম, আজও বিশ্বাস করি প্রভাত পট্টনায়কের সেই ঐতিহাসিক উক্তিটি, সেটা হলো এদেশে বামপন্থার কি ভবিষ্যৎ, সেটা বলতে পারবো না, কিন্তু বামপন্থা ছাড়া এদেশের ভবিষ্যৎ যে অন্ধকার, হুম,
এ বিষয়ে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। আমি প্রভাতবাবুর এই অসামান্য এই যে তার শক্তি উচ্চারণ, সেই উচ্চারণের প্রতি প্রবল আস্থা রাখি আজও। আমি দীর্ঘ সময় প্রত্যক্ষ রাজনীতি করেছি, কমিউনিস্ট পার্টি হোল টাইমে ছিলাম, আমি সর্বক্ষণের কর্মী। সেটাও ছেড়ে এসেছি। 94 সালের পর থেকে সরাসরি রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার যে কোনো লেখা, সে কবিতা হোক, প্রবন্ধ হোক, গান হোক, রাজনীতিটা তাতে থাকেই। এখনো আমার গণসঙ্গীত স্রষ্টা হিসাবেই আমার পরিচিতি। সেটা অবশ্যই রাজনৈতিক গান। এইভাবেই জড়িয়ে পড়ি রাজনীতির সাথে আমি। এবং আজও আমি মনে করি যে রাজনীতিটা সঠিক মানুষদেরই করতে হবে, নইলে সমাজ বিপন্ন হবে, ঠিক দেশ বিপন্ন হবে। এখন ভারতের দিকে আজকালকার ছেলেপুলেরা, অভিভাবকরাই তাদের উৎসাহিত করছেন, তারা ভবিষ্যৎ গড়তে ব্যস্ত, কেউ সহজে রাজনীতিতে আসতে চান না, যারা মেধাবী ছেলেপুলে। এতে যেটা হবে সেটা হলো রাজনীতি অশিক্ষিতদের মৃগাক্ষেত্র হবে, অসৎ মানুষের মৃগাক্ষেত্র হবে, তারাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে রাজনীতিতে। তাতে তো সমগ্র সমাজের অকল্যাণ, মানুষের অকল্যাণ, পৃথিবীর অকল্যাণ। এটা কখনো বাঞ্ছনীয় নয় আমার কাছে। আমি আর এই বয়সে কি করতে পারবো জানি না, কিন্তু এই বিশ্বাসটুকুতে আমি অবিচল থাকার চেষ্টা করি। আপনার রাজনৈতিক দর্শনের ভিত্তিটা কি সেটা আপনি বললেন। এবার আমি একটু আপনার অভিজ্ঞতাটা জানতে চাইছি, যে আপনি রাজনীতি, আমি শুনেছি আপনার নাকি কমিউনে থাকতেন, আপনি তো প্রধানত পূর্ব মেদিনীপুর ওই অঞ্চলেই রাজনীতিটা করতেন, সিপিআইএম এর হোল টাইমার ছিলেন। আমার প্রথম প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ কিন্তু 67 সালে। আচ্ছা, 67 সাল, তখন কলেজ জীবন শেষ হয়ে গেছে। তখন ওই উল্ফ পাল্প হয়ে গেল, মনে আছে কিনা জানি না, দুই শিবিরে বিভক্ত হলো। একটা উল্ফ, ইউনাইটেড লেফট ফ্রন্ট, আর একটা ইউনাইটেড প্রোগ্রেসিভ পাল্প, প্রোগ্রেসিভ ইউনাইটেড লেফট ফ্রন্ট। আচ্ছা আচ্ছা, এই দুই ভাগে বিভক্ত হলো। আমার কিন্তু তখন থেকে সিপিআইয়ের সাথে একটু আস্থা কমছে, একটু প্রতি। সেটা নেতাদের দেখে নয়, রাজনৈতিক অবস্থান দেখে একটু মানে কংগ্রেসের সাথে তাদের গা ঘেঁষাঘেঁষির ইতিহাস। সিপিআই তো তখন কংগ্রেসের সঙ্গেই ছিল, এবং সিপিএম এর সেই বিখ্যাত দেওয়াল লিখন, দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই, যেহেতু কংগ্রেসের তখন প্রতীক চিহ্ন ছিল গাই বাছুর। তা আমার সেটা বুঝতে পেরে গীতা মুখার্জি আমাকে বললেন যে, শুভেন্দু, তুমি বাঁকুড়া চলে যাও। গীতা মুখার্জি তখন সিপিআইতেই, আমৃত্যু সিপিআইতে আমৃত্যুই ছিলেন। গীতাদি, বিশ্বনাথ দা, সবাই আমৃত্যু সিপিআই ছিলেন। এবারে আমাকে বললেন, তুমি বাঁকুড়া চলে যাও, ওখানে জেম বিশ্বাস ট্রেড ইউনিয়ন লিডার রেলের, তিনি দাঁড়াচ্ছেন অতুল্য ঘোষের বিরুদ্ধে। আচ্ছা, তুমি তার বাড়িতে থাকবে, তার নির্বাচনী এতে কাজ করবে। আমি চলে গেলাম। আর অতুল্য ঘোষের বিরুদ্ধে নির্বাচন কাজ করতে যাব, এটাতে আমার আর ওই সিপিআই সিপিএম এর বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বের ঊর্ধ্বে এটা মনে হয়েছিল। চলে গেলাম আমি, এবং প্রায় 1.5 মাস ছিলাম আমি বিশ্বাসের বাড়িতেই ছিলাম। এবং সেই আমার প্রথম গণসঙ্গীত, নির্বাচনী সঙ্গীত লেখা, অতুল্য প্রসাদী সমার সঙ্গীত। সেই গান, অতুল প্রসাদী নয়, অতুল্য প্রসাদী সমার সঙ্গীত। আমার রক্ষা কর্মা রক্ষাকালী, দিবানিশি ডাকছি তোমায়, আমার কানা চক্ষে প্রদীপ জ্বালি। আসানসোলের মানুষগুলো দেখালে মা রাঙামুলো, বাঁধতে বলে পিঠে কুলো, মুখে দেবে চুনোকালি। আমেরিকার 480, সবাই বলছে গলায় ফাঁসি, বড় নিমক হারাম ভারতবাসী, গম খেয়ে তার দিচ্ছে গালি, তাদের ধ্বংস কর্মা রক্ষাকালী। এই গানটি
একেবারে সুপার বাম্পার হিট হয়, এবং এই একটি গান নিয়ে আমি হুম। সারা নির্বাচন লড়াইটা লড়ে দিলাম, এবং হুম। কোনো কোনো সভাতে গিয়ে এই গানটি 2-3 বার আমাকে গাইতে হয়েছে, বাহ! আবার একবার। হুম। এবং প্রতুল লোকেশ পরাজিত হলেন। হুম। বিজয় উৎসবে জেম বিশ্বাস দাঁড়িয়ে বললেন যে আমার এই জয়ের পেছনে শুভেন্দুর এই গানটি একটা অসামান্য ভূমিকা দেখিয়েছে গানটি শুভেন্দু। হ্যাঁ, আমরা কৃতজ্ঞতার কাছে। যদিও এই গানটির সম্পর্ক নিয়ে আমার পরবর্তীকালে খুব অনুশোচনা হয়েছিল, তখন কম বয়স, তো কম বয়সের উচ্ছ্বাস থেকে এই যে রক্ষাকালী দিবানিশি ডাকছি তোমায়, আমার কানা চোখে প্রদীপ জ্বালিয়ে, হুম। মানুষের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এই ধরনের শব্দর ব্যবহার করাটা অনৈতিক, শুধু না, অপরাধ। সেই সময় তো তখন সিপিএম সেই অতুল্য ঘোষ আর প্রফুল্ল সেনকে কানা তখন বেগুন আর কাঁচকলা বলে এসব প্রচার করেছিল। এসব শব্দ ঠিক না। বামপন্থীরা ও যদি বলে থাকেন, তারা বলেছেন বলে ব্যাপারটা ঠিক হুম। এমন তো নয়। হুম। অনৈতিক এই শব্দগুলো মানুষের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে হুম। কথা বলাটা ঠিক না কখনো। হ্যাঁ, এটা আমার খুব বিবেকের দংশন হয়েছে পরে আমার এটা নিয়ে। হ্যাঁ, হলো তারপরে এই গানটা আমি কখনো গাই কোনোদিন, এবং আমার সৃষ্টির তালিকা থেকে ওটাকে বাদ দিচ্ছে হুম। একদম প্রায়। তো সেই আমার প্রথম প্রত্যক্ষ রাজনৈতিক মঞ্চে আমার আসা, এবং মানে তারপর আমি চলে এলাম ওখান থেকে। তারপর আমাকে বিশ্বাসদা বহুবার খোঁজ করেছে এমপি হওয়ার পর। তারপর 10 বছর পরে আমার সাথে জেম বিশ্বাসের দেখা হয়েছিল দিল্লিতে। হুম। আমাকে বললেন যে আমি তোমাকে কতদিন ধরে খুঁজছি। হ্যাঁ, এই মানে আমরা ইয়ার্কি করে বলছি। হুম। বিশ্বাসদার একটা মেয়ে ছিল। হুম। হ্যাঁ, তো বিশ্বাসদার আমাকে দেখে মনে হয়েছিল যে আমাকে জামাইটামি করবে আর কি, এটা আমি বুঝতে পেরেছিলাম। সেই যে আমি ডুব দিলাম, হুম। আর ও মুখও হয়নি আমি একদম। হুম। হ্যাঁ, তারপর থেকে রাজনীতির সাথেই থেকেছি এবং সৃষ্টি করেছি। উত্তরবঙ্গে থাকাকালীন বাবু বিশ্বাস, আশিস কমল সরকার, এদের মানে তুষার গুহ ঠাকুরতা, রঞ্জিত বাবু, এদের উদ্যোগে, এদের উৎসাহে আমি সিপিআইএম এর সঙ্গে যুক্ত হই। আচ্ছা, এটা কোন সময়? এটা 69 সাল সিপিএম এ যোগ দিই। সিপিএম কর্মী হিসেবে কাজ করি। হুম। তখন পার্টি মেম্বারশিপ নিইনি। 69-এই ফিরে আমি আবার ওখান থেকে ফিরে মেদিনীপুর ফিরলাম, হুম। উত্তরবঙ্গ থেকে। হুম। ফিরে সিপিএম এর হয়ে কাজ করে না, আমি তো 10-12 জন ছেলেকে তখন ওখানে সিপিএম করাটা কিন্তু দুঃসাহসের ব্যাপার। হুম। সিপিআই এর এই দুর্ভেদ্য ঘাঁটি, হুম। ভূপাল পণ্ডা, শক্তি বল, হুম। দেবেন দাস, হ্যাঁ, কামাখ্যা ঘোষ, এদের পাশে দাঁড়িয়ে অন্য রাজনীতি করা হুম। খুব সমস্যা। তা পুলক বেরা এবং এদের নেতৃত্বে, পুলকদার উৎসাহে আমি কিন্তু একটা ছোট্ট দল তৈরি করি ওখানে 5-6 জনের, এবং লাঙ্গল কান্দে কৃষক চিহ্নে রবীন মাইতি বলে এক অধ্যাপককে প্রার্থী করে, নির্দল প্রার্থী, সিপিআইএম সমর্থিত। আচ্ছা। নির্বাচনে আমরা লড়ি এই 5 জন কর্মী নিয়ে। হুম। সে এক অদ্ভুত লড়াই সিপিআইয়ের বিরুদ্ধে। হারলাম, কিন্তু লড়লাম। বাহ! প্রথম এই আমার সিপিআইএম এর সাথে পথ চলা শুরু। তারপর আবার কলকাতা চলে এলাম। তারপর ইতিমধ্যে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের পতন হলো। তারপর এমার্জেন্সি এলো। 72-এ কংগ্রেসের ওই নির্বাচন, সারা পশ্চিমবাংলা জুড়ে নকশাল আন্দোলনের উত্থান এবং নির্বিচারে হত্যাকাণ্ড, হাজার হাজার যুবকের রক্তে রাজপথ ভেসে যাওয়া, এবং 72-এর নির্বাচন সে সকলেই জানে কিভাবে সে নির্বাচন হলো। 72 থেকে 77 এই 5টা বছর তখন আমি দমদমে থাকতাম। আচ্ছা। কোনো যুবক দমদমে থাকতে পারেনি বামপন্থীদের, সব বাড়ি ছাড়া। তা আমার কাজ ছিল 32টা গণশক্তি
32টা বাড়িতে গোপনে পৌঁছে দেওয়া। গৌরদা তখন দায়িত্বে ছিলেন গণশক্তির। গৌরদা ব্লাড সুগারের পেশেন্ট, হুম। উনি পারতেন না তখন চলাফেরা করতে, হুম। এবং সেখান থেকে টাকাগুলো নিয়ে গৌরদাকে জমা দেওয়া গোপনে, এটা ছিল আমার কাজ। একমাত্র আমি ছিলাম, হুম। আর কেউ ছিল না আচ্ছা, তখন। এই কাজটা দীর্ঘ 4 বছর ধরে, 4-5 বছর ধরে আমি করছি। তার মাঝখানে এমার্জেন্সিও চলেছে। তারপরে এমার্জেন্সি এলো, হুম। কিন্তু তার ভেতরে করেছি কাজ আমার। প্রেস সেন্সরশিপের মধ্যে। হ্যাঁ, কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে মনুমেন্টের তলায় এসে জমা হওয়া, হুম। ঘর ছাড়ার সব ছেলেপুলে আসতো, হুম। তাদের বাড়ির লোকজনের খাবার পাঠাতো, টাকা পাঠাতো, হুম। সেগুলো তাদের হাতে দেওয়া, তাদের খবরাখবর বাড়িতে পৌঁছে দেওয়া, খুব গোপনে কাজটা করতাম। আর যেহেতু গান গাইতাম, হুম। যেহেতু আমার একটা আলাদা একটা জনসমর্থন আমার প্রকৃত গায়ক হিসাবে হুম। আমাকে খুব একটা আক্রমণের মুখে পড়তে হয়নি, যদিও শেষ পর্যন্ত পড়তে হলো আমাকে। কংগ্রেসের গোড়ারা একদিন খবর পেয়ে আমার বাড়ি থেকে আমাকে মাথায় রিভলভার থেকে তুলে নিয়ে গেল। আচ্ছা। তুলে নিয়ে গিয়ে বললো, গান গা। গান বন্ধ করলে গুলি করলো। হুম। হুম। গান গাইলাম, অনেকক্ষণ ধরে গান গাইলাম, আর পারছিলাম না। তারপর তার কি হলো, সে আমাকে ছেড়ে দিল। এসব হয়েছে 79 সালে। সুকুমার সেনগুপ্ত আমাকে বললেন, আমি একটু লিফট করে করে যাচ্ছি মেদিনীপুর জেলে, যে শুভেন্দু ফিরে এসো। আমি এবং বলাই সামন্ত বলে আমার এক বন্ধু, ব্যাংকে চাকরি করতো, আমার দুজনকে সুকুমারদা বললেন যে জেলায় ফিরে এসো। খালি এই দুটি শব্দ, আচ্ছা। জেলায় ফিরে এসো। আর সুকুমারদার উচ্চারিত শব্দ মানে তা বজ্র নির্ঘোষের মতো। আমরা ফিরলাম। বলাই চণ্ডীপুরে, ওর বাড়ির ওই এলাকাতে সর্বক্ষণে কর্মী হিসাবে যোগ দিল। আমাকে হলদিয়া থাকতে হলো, নন্দীগ্রাম ছেড়ে হলদিয়া আসতে হলো। হলদিয়াতে গণনাট্য সংঘের শাখাটিকে পুনর্গঠিত করা এবং কৃষক সভা এবং অসংগঠিত শ্রমিকদের দেখার দায়িত্ব আমার উপর পড়ল। মানে ততদিনে রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত। হ্যাঁ, 79-তে। 79 77 এসেছে। 77-এ বামফ্রন্ট সরকার তৈরির সময় আমার একটা অবদান ছিল। তখন আমি গণনাট্য সংঘে ইতিমধ্যে 75-এই জয়েন করেছি, এবং সেই সময় আমার লেখা বামফ্রন্ট এবং কংগ্রেসের তরজার লড়াই, আচ্ছা। এটা সারা পশ্চিমবাংলা ব্যাপী একটা কিন্তু হইচই ফেলে দিল। আচ্ছা। প্রায় সবকটা জেলার কমরেডরা ওই গান শোনার জন্য ব্যাকুল থাকতো। আমি আর মন্টু দে গাইতাম, সঙ্গে দুহার থাকতো, ঢোল থাকতো, দিলীপ দা ছিল, হারমোন দত্ত। বামফ্রন্ট এবং কংগ্রেসের লড়াই, ওই তরজার লড়াই তো, গান তো নয়, যুক্তিতর্ক লড়াই। এবং সবকটা যুক্তিতে কংগ্রেসের মন্টু হেরে যেত, এদিকে চিৎকার চেলামিলি করতো যে তোকে মারবো, এই লাঠি ভেঙে দিত, ওকে মারবো, মাইকম্যানকে মারবো, আগুন লাগা, এইসব অভিযোগ করতো। এইসব করলে খুব জনপ্রিয় হয় সেটা। আচ্ছা। এবং আমারও একটা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা ওই দরজার লড়াইকে কেন্দ্র করে। আর 77 সালের নির্বাচনের পর মাঠে বসে লেখা আমার একটি গান, ওই সেই জনস্রোত, সেই রকম ব্রিগেড তারপর আর কখনো হয়েছে বলে আমার মনে হয় না। আচ্ছা। 77 সালে বিজয় উৎসবের পর যে ব্রিগেডটা, ওইখানে মাঠে বসে একটা গান লিখলাম আমি। এই উত্তাল জনসমুদ্র একদিন হানবেই আঘাত বারে বার, উড়িয়ে দেবে যত জঞ্জাল একদিন, অগণিত মানুষের প্রাণের জোয়ার। দু লাইন একটু শোনাই। এই উত্তাল জনসমুদ্র একদিন হানবেই আঘাত বারে বার, উড়িয়ে দেবে যত জঞ্জাল একদিন, অসংখ্য মানুষের প্রাণের জোয়ার। উত্তাল জনসমুদ্র একদিন আনবে আঘাত বারে বার। কত শতাব্দীর লাঞ্ছনা বুকে নিয়ে আমরা যে পথ হেঁটে চলছি, বারুদ ঠাসা বুকে কবে জ্বলে উঠবো, তারি তরে দিন শুধু গুনছি। অসংখ্য প্রতিবাদে প্রতিরোধে এ মিছিল হয়ে ওঠে দুর্বার। উত্তাল জনসমুদ্র একদিন হানবে আঘাত বারে বার, বারে বারে হাতুড়ির প্রচন্ড আঘাতে
গ্রানাইট ভেঙে হয় খান খান। এসো হাতে হাতে ধরি ঐক্যের হাতুড়ি, স্পর্ধিত বুক করি টান টান। জানি একদিন ঠিক আমরাই ভাঙব মানুষের মুক্তির বাধার পাহাড়। উত্তাল জনসমুদ্র একদিন আনবে আঘাত বারে বার।